ওম শান্তি। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অতীতের জীবন থেকে বর্তমানের ডিজিটাল পৃথিবী, যে বিষয়টি প্রতিটি মানুষের জীবনকে স্পর্শ করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মোবাইল ফোন। মোবাইল ফোন এটি কি মানব জীবনের আশীর্বাদ না অভিশাপ? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কখনোই সম্ভব নয়, কারণ একটা মোবাইল একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে, আবার অন্য একজন মানুষের জীবনকে অন্ধকারের দিকেও ঠেলে দিতে পারে। তাই আজ থেকে আমি শুরু করছি আমার কিছু ব্যক্তিগত মতামত, আশা করি, বা ব্যক্তিগত বিশ্লেষণ, যেগুলো আরও অনেক ভাই বোন, দিদি, দাদা বা আমার গুরুজনদের সঙ্গে আশা করি সেটা মিলে যাবে। এখানে কোনো পক্ষপাতিত্ব নয়, বা কোনো বিষয়ের প্রতি আমি কোনো পক্ষ নেব না। শুধু সত্যকে জানার চেষ্টা করব, ইতিহাস, বাস্তব অভিজ্ঞতা, বিজ্ঞান, সমাজ, পরিবার এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আমরা পিছিয়ে যাই সময়ের চাকা প্রায় 30-40 বছর আগে, যখন মোবাইল ছিল না। আজকের শিশুদের কাছে বিষয়টি অত্যন্ত অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এমন একটি সময় ছিল যখন মানুষের হাতে মোবাইল ছিল না, মানুষের হাতে ছিল না ইন্টারনেট, ছিল না হোয়াটসঅ্যাপ, ছিল না ফেসবুক, ছিল না ইনস্টাগ্রাম, ছিল না ইউটিউব। তারপরেও কিন্তু মানুষ বেঁচে ছিল এবং শান্তিতে বেঁচে ছিল, সুখে বেঁচে ছিল, হাসতো, খেলতো, স্বপ্ন দেখত। সামাজিক পারিবারিক সম্পর্ক খুব সুন্দর ছিল, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াতো। মানুষ ঘুম থেকে উঠে প্রথম মোবাইলের স্ক্রিন দেখতো না, দেখতো প্রথম ওঠা সূর্যের সেই ঝলমল আলো, শুনতো সেই পাখির কিচিরমিচির ডাক, পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে হয়তো চা খেত। কিন্তু 30-40 বছর আগে চায়ের আড্ডাটা বা চা খাওয়াটা প্রত্যেক পরিবারে ছিল না বললেই চলে। কিন্তু সকালে কিংবা বিকালে স্কুল থেকে ফেরার পর বাচ্চারা মাঠে খেলা করত, সেই সবুজ ঘাসের উপর দৌড়াদৌড়ি, বন্ধুত্ব, লুটোপুটি খাওয়া, এই সমস্ত কিছু কত সুন্দর ছিল। তারপর সন্ধ্যা লাগলে বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে আবার যে যার নিয়মে পড়তে বসা, বা কোনো খাবার খেয়ে পড়তে বসা, বন্ধুদের সঙ্গে গল্প করা, বাড়িতে দাদু, ঠাকুরমা, দিদা বা বড়দের মুখে সেই ছোটোবেলার গল্প শোনা, ঘুম পাড়ানির গল্প শোনা, ঠাকুরমার ঝুলির গল্প শোনা, এসবই চলতো। আর আজকের মতো একই ঘরে বসে থেকেও সবাই আলাদা আলাদা মোবাইলের স্ক্রিনে ডুবে থাকতো না। তবে যোগাযোগ কিভাবে হতো হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। হয়তো এখন যেমন এক মুহূর্তের মধ্যে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি, অনেকেই ভাবতে পারেন তখন কি মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারত না? না বন্ধুরা, ঠিকই পারত। চিঠি ছিল, পোস্ট অফিস ছিল, টেলিগ্রাম ছিল। যখন ছোটোবেলায় দেখেছি, মানে আমার এক ছোটোবেলার কথা আমার মনে আছে, তখন ভাইফোঁটা ছিল।
আমার বাবা একই ছিল, আমার 6জন পিসি ছিল, কিন্তু ছোট পিসিমা যখন ভাই ফোঁটা থাকতো ফোঁটা দিতে আসতো। একবার হঠাৎ করে পুজোর পরই তো, কালী পুজোর পর ভাই ফোঁটা হয়, মানে দুর্গা পুজোর কয়েকদিন পর হঠাৎ করে টেলিগ্রাম এলো বাড়িতে। আর তখনকার দিনে টেলিগ্রাম এলে মানুষ ভয় পেয়ে যেত, মানে আর্জেন্ট কোনো কিছু বিপদ না ঘটলে মানুষ টেলিগ্রাম করতো না। আর টেলিগ্রামটা ইংলিশে লেখা থাকতো। তখন দেখে ভয় পেয়ে গেল যে কার কি বিপদ হয়েছে। কিন্তু যখন বাবা টেলিগ্রামটা খুললো তখন দেখলো যে আমার ছোট পিসিমা ভাইফোঁটার জন্য বাবাকে যাওয়ার জন্য টেলিগ্রাম করেছে। এরকম আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো ঘটনা, ছোটোবেলার ঘটনা আজও উঁকি মারে। যাই হোক, অনেক জায়গায় ল্যান্ডফোন ছিল, তবুও খুব কম কথা হতো বা বাড়িতে কম মানুষের থাকতো। অনেক সময় পুরো পাড়ার একটি মাত্র ফোন থাকতো। যেমন আমি নিজের কথাই বলছি, 2006 সাল থেকে আমি প্রথম ফোন ইউজ করি। তার আগে থেকে আমাদের পাড়ার একটি ওষুধের দোকানে ফোন ছিল, ল্যান্ডফোন। আমাদের আত্মীয় স্বজনরা ফোন করলে সেখানেই করতো, টাইম দেয়া থাকতো যে এই টাইমে এসে বসে থাকবে। সেই টাইমে যে বসে থাকতাম, ফোনে কথা বলতাম। তারপর যখন কলেজে পড়ি তখন বান্ধবী ফোন করতো, স্যারের বাড়ির ফোন নাম্বার দেয়া ছিল, এই টাইমে ফোন করবি। তারপর হলো এসটিডি বুথ। তারপর ধীরে ধীরে তো মোবাইলের ব্যবহার ছড়িয়ে পড়লো। তা যাই হোক বন্ধুরা, দূরের আত্মীয়ের ফোন এলে প্রতিবেশীরা খবর দিয়ে যেতেন। এভাবেই ছিল তখন আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে সেই আন্তরিকতা, ভালোবাসার লেনদেন। অপেক্ষা ছিল, ধৈর্য ছিল, মানুষ সময়কে সম্মান করত, আর মানুষের কথার মূল্যও ছিল অনেক বেশি। তবে সম্পর্ক কি তখন বেশি গভীর ছিল? হ্যাঁ বন্ধুরা, সব কিছুই তখন ভালো ছিল এমন নয়। সমস্যা তখনও ছিল, আজও আছে। অভাব ছিল, চিকিৎসার সুবিধা কম ছিল, খবর পৌঁছাতে সময় লাগতো, অনেক সুযোগ সুবিধা মানুষের নাগালের বাইরে ছিল। কিন্তু একটি জিনিস অনেক ক্ষেত্রে বেশি দেখা যেত, মানুষ মানুষের সঙ্গে সময় কাটাতো, চোখে চোখ রেখে কথা বলতে পারত, একসঙ্গে খাওয়া দাওয়া, বিভিন্ন উৎসবে আনন্দ করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া, এসবই ছিল দৈনন্দিন জীবনের একটি অংশ। তারপর পৃথিবী বদলাতে শুরু করলো, প্রযুক্তি এগিয়ে চলল। প্রথমে এলো বড় বড় মোবাইল ফোন, শুধু ফোন করা যেত। তারপর এলো SMS, তারপর ক্যামেরা, তারপর ইন্টারনেট, তারপর এলো স্মার্টফোন। আর তারপর যেন পৃথিবী মানুষের হাতের মুঠোয় এসে ধরা দিল। আজ একটি ছোট্ট মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি, তাকে ভিডিও কল করে দেখতে পারি, বিভিন্ন চিকিৎসার পরামর্শ নিতে পারি, ব্যাংকের কাজ থেকে শুরু করে ট্রেন বিমানের টিকিট কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ, পরীক্ষা দেওয়া, অনেক অনেক কিছু আমরা শিখতে পারি, নিজের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। ভাবুন তো, কয়েক দশক আগে যা কল্পনা করা খুবই কঠিন ছিল, আর আজ তা বাস্তব। এটাই প্রযুক্তির অসাধারণ অগ্রগতি। তাহলে প্রশ্ন হলো, যদি মোবাইল এতই উপকারী হয়, তাহলে কেন আজ মানুষ এত মানসিক চাপ, মানুষের মনে কেন এত একাকিত্ব, কেন এত আসক্তি, কেন এত অশান্তির কথা বলছেন? সমস্যা কি মোবাইলের? বন্ধুরা, একটু ভালো করে ভাবুন তো, নাকি আমরা মোবাইলকে যেভাবে ব্যবহার করছি সেখানে কোথাও ভুল হচ্ছে আমাদের ব্যবহারের?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমার এই আলোচনা, আজকের ভাবনা। একটি ধারালো ছুরি দিয়ে একজন সার্জন জীবন বাঁচাতে পারে, আবার একই ছুরি দিয়ে কেউ অন্যায় কাজও করতে পারে। তাহলে ছুরির কি দোষ, নাকি ব্যবহারকারীর দোষ? যখন একজন শিশু জন্ম নেয় তখন একজন ঈশ্বরতুল্য সেই ডক্টরের হাতে ছুরি থাকে। তিনি মা এবং একটা শিশুকে নতুন জীবন দিচ্ছেন, মাকে বাঁচাচ্ছেন, দুটো প্রাণ পৃথিবীতে সুন্দরভাবে বাঁচিয়ে তুলছেন। আর একজন সেই ছুরি দিয়ে কত খারাপ কাজ করছে। তাহলে ছুরি আর মানুষ কার দোষ, নাকি ছুরির না ব্যবহারকারীর? ঠিক তেমনি মোবাইল একটি শক্তিশালী মাধ্যম। এটি নিজে ভালো বা খারাপ নয়, এর ব্যবহারই নির্ধারণ করে এটি আশীর্বাদ নাকি অভিশাপ। তবে বিষয়টি এত সহজও নয় বন্ধুরা, কারণ মানুষের মন, মানুষের অভ্যাস, পরিবেশ, পরিস্থিতি, পরিবার, সংস্কার সব কিছুই এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বিষয়গুলি পরবর্তী আলোচনায় আমি ধীরে ধীরে জানাবো আমার অভিজ্ঞতার কথা। মোবাইল কিভাবে মানব সভ্যতার অন্যতম বড় আশীর্বাদ হয়ে উঠেছে এবং কোটি কোটি মানুষ আজ এর উপর নির্ভরশীল। মনে রাখবেন বন্ধুরা, প্রযুক্তি তখনও আশীর্বাদ ছিল যখন মানুষ তার বিবেক, মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণকে সঙ্গে রাখত। ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো থাকতো, সুস্থ থাকতো এবং নিজেদের ইতিবাচক চিন্তায় ভরিয়ে রাখতো নিজেদের। মোবাইল মানব সভ্যতার এক অনন্য আশীর্বাদ। অনেকেই বলেন মোবাইল সব সমস্যার মূল, কিন্তু ব্যক্তিগত মতামত থেকে এই কথাটি আমি মানতে পারি না। কিন্তু প্রশ্ন হলো, যদি মোবাইল না থাকতো তাহলে আজকের পৃথিবী কি একই রকমভাবে এগিয়ে যেতে পারত? চলুন তো বন্ধুরা একবার আমরা দেখি। পৃথিবী আজ হাতের মুঠোয়। এক সময় একটি খবর এক দেশ থেকে আর এক দেশে পৌঁছাতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ সময় লেগে যেত। আজ পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ঘটনা কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহ বা কয়েক দিন লাগে না। মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যেই আমরা তা জানতে পারি, দেখতে পারি। শুধু সুবিধা নয়, মানব সভ্যতার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন। শিক্ষা আজ সবার নাগালে। একসময় ভালো শিক্ষক পাওয়ার জন্য বড় শহরে যেতে হতো শিক্ষা নিতে। আজ একটি স্মার্টফোন থাকলেই বিশ্বের সেরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নেওয়া আমাদের সম্ভব হয়েছে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে। স্কুল, কলেজ, পড়াশুনো, ভাষা শিক্ষা, কম্পিউটার, রান্না বান্না, সঙ্গীত, যোগব্যায়াম, মেডিটেশন, বিভিন্ন শিক্ষামূলক সমস্ত কিছুই আমাদের আজ হাতের মুঠোয়। গ্রামের একজন ছাত্র আজ বিশ্বের জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। চিকিৎসা ব্যবস্থায় এনেছে এক নতুন দিগন্ত। হঠাৎ গভীর রাতে কোনো মানুষ অসুস্থ হলে আগে ডাক্তার পাওয়া কঠিন হয়ে যেত। যখন অনেক সময় ছোটবেলায় শুনেছি, যখন একজন মা তার প্রসব যন্ত্রণায় কষ্ট পেত, ছটফট করত গভীর রাতে, তখন ডাক্তার পাওয়া মুশকিল হয়ে যেত।
আজ অনেক ক্ষেত্রেই মোবাইলের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা বা একটা ফোন কলে অ্যাম্বুলেন্স বা যে কোনো ধরনের গাড়ি বাড়িতে আসা খুব সহজ হয়ে গেছে। হাসপাতালের তথ্য জানা, বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক তথ্য পাওয়া যায় এই মোবাইলের মাধ্যমে মুহূর্তের মধ্যে। প্রযুক্তি এখানে মানুষের জীবন রক্ষার একটি শক্তিশালী সহায়ক হয়ে উঠেছে। পরিবারের সঙ্গে দূরত্ব কমিয়েছে। একসময় বিদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘদিনের অপেক্ষা করতে হতো। আজ ভিডিও কলে আমরা 1 সেকেন্ডের মধ্যে একে অপরকে দেখতে পাই, শুনতে পারি, তাদের অনুভূতি অনুভব করতে পারি, আনন্দ অনুভব করতে পারি। কোনো মাকে তার দূরে থাকা সন্তানকে দেখতে হবে না এমনটা নয়, তার সঙ্গে কথা বলতে পারবে না এমনটা নয়। দিদা ঠাকুমারা বা নাতি নাতনিরা তাদের হাসি দেখতে পাবে না, তাদের কথা শুনতে পাবে না এমনটা নয়। এই অনুভূতির মূল্য অর্থ দিয়ে মাপা যায় না। তাহলে মোবাইলের স্থানটা কোথায় মানব জীবনে বন্ধুরা? কর্মসংস্থানের নতুন দরজা। আজ অসংখ্য মানুষ মোবাইলের ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ করছেন। কেউ অনলাইন ব্যবসা করছেন, হাজার হাজার মানুষ। কেউ ইউটিউবে শিক্ষামূলক বা রান্নার ভিডিও তৈরি করছেন, কেউ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন, কেউ যার নিজের যেরকম প্রতিভা আছে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন ব্যবসার প্রচার করছে। প্রযুক্তি অনেকের কাছে শুধু একটি ফোন নয়, একটি কর্মক্ষেত্রও। আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম। এই বিষয়টি আমাদের চ্যানেলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার মনের কথা এবং আমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আগে আধ্যাত্মিক জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হলে নির্দিষ্ট স্থানে যেতে হতো। আজ মানুষ ঘরে বসেই সেই ধ্যান, সেই শিক্ষামূলক অনুষ্ঠান নিজেদের মধ্যে ধারণ করতে পারছে। মানুষের সেই শিক্ষামূলক বক্তৃতা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। গীতা, উপনিষদ বা অন্যান্য অনুপ্রেরণামূলক আলোচনা শুনতে পারছেন, দেখতে পারছেন। যদি আমরা সঠিক সময়ের নির্বাচন করি তাহলে মোবাইল আমাদের মনকে আলোকিতও করতে পারে, আনন্দে ভরিয়ে দিতে পারে বা দেয়। জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী হিসাবে এক অনন্য ভূমিকা পালন করে মোবাইল। দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপদের সময় শুধুমাত্র একটি ফোন কল বা একটি মাত্র হোয়াটসঅ্যাপ SMS বা ফেসবুকের একটা পোস্ট বা ইউটিউবের একটি পোস্ট মানুষের হাজারো বিপদের ঝুঁকি কমিয়ে দেয়, হাজারো বিপদে মানুষকে সাহায্য করে, হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে। একটি কল, একটি বার্তা বা নিজের অবস্থান শেয়ার বা করার সুযোগ, আজ অসংখ্য মানুষকে সাহায্য করার সুযোগ শুধুমাত্র সম্ভব হয়েছে এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা মোবাইলের জন্য। সৃজনশীলতার এক নতুন দিগন্ত। আজ একজন সাধারণ মানুষও নিজের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে পারছেন এই মোবাইলের মাধ্যমে। ছবি আঁকা, গান গাওয়া, রান্না করা, শিক্ষা, বিজ্ঞান, কৃষি থেকে সমস্ত কিছু, এমনকি আধ্যাত্মিকতাও, যে কোনো ভালো কাজ আজ লক্ষ লক্ষ মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু আগে এই সুযোগ সবার ছিল না। কিন্তু এখানেই একটি প্রশ্ন, যদি মোবাইল এত ভালো হয় তাহলে কেন একই মোবাইল কারো জীবনে আশীর্বাদ আবার কারো জীবনে অশান্তির কারণ? উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। মোবাইল আমাদের হাতে একটি শক্তিশালী উপকরণ তুলে দিয়েছে।
কিন্তু সেই উপকরণ দিয়ে আমরা কি দেখছি, কি শিখছি, কি শুনছি, কতটা সময় ব্যয় করছি, সেটাই হচ্ছে আসল বিষয়। একই ফোনে একজন মানুষ জ্ঞান অর্জন করতে পারে, একই ফোনে কোনো ভিডিও দেখে একজন মানুষের জীবন বদলে যেতে পারে, একই ফোনের একটি ভিডিও দেখে মানুষের সেই আত্মিক জ্ঞান জাগতে পারে, একই ফোনের ভিডিও দেখে মানুষের সংস্কারগুলো বদলাতে পারে। আবার অন্য একজন সারাদিন নেতিবাচক বিষয় দেখে নিজের মনকে অস্থির করে তুলতে পারে, খারাপ দিকে যেতে পারে, নিজের সংস্কার ভুলে গিয়ে ভুল পথে চালনা হতে পারে। অর্থাৎ মোবাইল সুযোগ দেয়, কিন্তু সিদ্ধান্ত মানুষ নেয়। আজকের চিন্তার খোরাক। ভাবুন, আগুন দিয়ে আমরা রান্না করি, আলো পাই, আবার সেই আগুন অসাবধানতায় বড় ক্ষতি করতে পারে। তাহলে আগুন কি আমাদের জীবনে অভিশাপ বলবো? না, আমরা বলবো আগুনের সঠিক ব্যবহার শিখতে হবে। মোবাইলের ক্ষেত্রেও ঠিক বিষয়টি অনেকটা একই রকম। বন্ধুরা, মোবাইল ফোন মানব সভ্যতার জন্য কত বড় একটি আশীর্বাদ হতে পারে সেটা আমরা জানলাম। কারণ প্রতিটি শক্তিরই একটি উজ্জ্বল দিক থাকে, আবার একটি অন্ধকার দিকও থাকে। প্রযুক্তির প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন মানুষের বিবেক তার পথপ্রদর্শক হয়। মোবাইল কি সত্যি আমাদের জীবন নষ্ট করছে, নাকি আমরা নিজেরাই নিজেদের অজান্তে মোবাইলের ভুল ব্যবহার আমাদের জীবনে মস্ত বড় ক্ষতি আমরা নিজেরাই তৈরি করছি? চলুন বিষয়টি একবার আমরা বোঝার চেষ্টা করি। মোবাইল কখন অভিশাপ হয়ে ওঠে? একটি মোবাইল ফোন কখনো নিজে থেকে কখনোই কাউকে ডাকে না বন্ধুরা। সে নিজে থেকে কখনো কাউকে রাগায় না, সে নিজে থেকে কখনো কাউকে অশান্ত করে না। মোবাইল একটি যন্ত্র, কিন্তু এই যন্ত্রের ভিতরে কি প্রবেশ করছে সেটি আমাদের মনকে প্রভাবিত করে। যেমন আপনি যদি প্রতিদিন অনুপ্রেরণামূলক বই পড়েন, ভালো বক্তৃতা ভালো শোনেন, ধ্যান করেন এবং ইতিবাচক বিষয় দেখেন, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আপনার মনও ধীরে ধীরে সেই ইতিবাচক বিষয়ের প্রতি আকৃষ্ট হবে। আপনার মন যখন ইতিবাচক বিষয়ের প্রতি আকৃষ্ট হবে, তখন আপনার জীবনটাও ধীরে ধীরে বদলাতে শুরু করবে, আপনার সংস্কার বদলাতে শুরু করবে, আপনার ব্যবহার বদলাতে শুরু করবে। অন্যদিকে যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অশ্লীল, অপমান, গালাগালি, বিদ্বেষ, উত্তেজনাপূর্ণ ভিডিও বা বিভ্রান্তিকর তথ্য আমরা দেখতে থাকি, তাহলে সেগুলোর প্রভাব ধীরে ধীরে আমাদের চিন্তা, আমাদের মনে, আমাদের আচরণে এবং আমাদের সংস্কারে এবং আমাদের ব্যবহারিক জীবনে তার প্রভাব পড়তে থাকে। আমাদের মন একটি বাগানের মতো। একটি বাগানে যদি সুন্দর ফুলের বীজ বপন করি, তাহলে কিছুদিন পরে সেই ফুল সুন্দরভাবে ফুটে উঠবে। বাগানটা সুন্দর ফুলের সুগন্ধে যেন ময়ময় করবে এবং চারিদিকে সুন্দর ফুলের সেই সৌন্দর্য চারিদিকে ফুটে উঠবে। আর যদি আমরা আগাছার বীজ বপন করি, তাহলে সেখানে আগাছাই জন্ম নেবে। আমাদের মনও ঠিক তেমনই বন্ধুরা। আমরা প্রতিদিন যা দেখি, যা শুনি, যা পড়ি, সেগুলোই আমাদের চিন্তার বীজ হয়ে ওঠে। চিন্তা থেকে সিদ্ধান্ত, সিদ্ধান্ত থেকে কাজ, কাজ থেকে অভ্যাস, আর অভ্যাসই ধীরে ধীরে চরিত্র গড়ে ওঠে। অশ্লীল ও সহিংস কন্টেন্টের প্রভাব। আজ ইন্টারনেটে ভালো কন্টেন্ট যেমন আছে, তেমনি ক্ষতিকারক কন্টেন্টও অনেক রয়েছে। অশ্লীল ছবি, ভিডিও, ঘৃণা ছড়ানো বক্তব্য, অকারণে ঝগড়া, ভুয়ো খবর, এসব দীর্ঘ সময় ধরে দেখলে অনেকের মনে নেতিবাচক চিন্তা, অস্থিরতা, ভুল ধারণা তৈরি হতে পারে। বিশেষ করে শিশু এবং কিশোরদের ক্ষেত্রে তারা এখনও শেখার পর্যায়ে থাকে, তাই তারা বেশি
দেখে তা থেকেই অনেক সময় আচরণ এবং তাদের দৃষ্টিভঙ্গি নেগেটিভ দিকেই যায়। এর কারণ শুধু শিশুরা নয়, এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় অন্যের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দেখি। কেউ নতুন বাড়ি কিনেছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশ ঘুরতে যাচ্ছে, কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। এসব দেখে অনেকেই নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করেন, কিন্তু আমরা ভুলে যাই সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত তার জীবনের সেরা অংশটাই দেখায়, পুরো জীবনটা দেখায় না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মন দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। পরিবার একসঙ্গে কিন্তু মন আলাদা। আজ অনেক বাড়িতে দেখা যায় সবাই একসঙ্গে ঘরে বসে আছেন, কিন্তু প্রত্যেকের চোখ একটি করে মোবাইলের স্ক্রিনে। কথা কম হচ্ছে, হাসি কম হচ্ছে, মনের কথা ভাগ করে নেওয়া হচ্ছেই না। প্রতিটি মানুষের মন ওই একটা স্ক্রিনের দিকেই আছে। প্রযুক্তি যোগাযোগ বাড়িয়েছে, কিন্তু যদি আমরা সচেতন না হই তাহলে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। শিশুদের ক্ষেত্রে এক বিশেষ সতর্কতা, অনেক সময় ছোট শিশুর হাতে দীর্ঘ সময়ের জন্য মোবাইল দেওয়া হয় যাতে সে শান্ত থাকে, কিন্তু বাস্তব জীবনের খেলাধুলো, গল্প, ছবি আঁকা, বন্ধুদের সঙ্গে মেলামেশা এসব শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মোবাইল যেন শিশুর পুরো শৈশবের জায়গা দখল করে না নেয়। যেমন চিন্তা তেমন অনুভূতি তেমন কর্ম, আর যেমন কর্ম তেমনই সংস্কার। আমরা যদি প্রতিদিন মনকে ভালো চিন্তা দিয়ে পুষ্ট করি তাহলে আমাদের সংস্কারও ধীরে ধীরে ইতিবাচক হবে। কিন্তু যদি সারাক্ষণ নেতিবাচক তথ্য, রাগ, হিংসা, অশান্তি, অশ্লীলতার মধ্যে মনকে রাখি তাহলে সেই প্রভাব মনের উপরে পড়বে। মন থেকে শরীর, শরীর থেকে ব্যবহার, ব্যবহার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ। তাই শুধু মোবাইলকে দোষ দিলে হবে না বন্ধুরা, আমাদের মন কি গ্রহণ করছে সেটাই হচ্ছে বড় কথা। মোবাইল আমাদের শত্রু নয়, মোবাইল আমাদের বন্ধুও নয়। এটি একটি শক্তিশালী মাধ্যম। এই মাধ্যম আমাদের কোথায় নিয়ে যাবে তা অনেকটাই নির্ভর করে আমরা প্রতিদিন কোন পথটি বেছে নিচ্ছি। বন্ধুরা, আজ আমরা মোবাইলের অন্ধকার দিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখনও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি। অনেক বাবা মা ছোট ছোট শিশুদের দিয়ে ভিডিও বানাচ্ছেন, লক্ষ লক্ষ ভিউজ পাচ্ছেন, অর্থ উপার্জন করছেন। এটি কি শিশুর ভবিষ্যতের জন্য ভালো, নাকি এর মধ্যে কিছু ঝুঁকিও রয়েছে? এর পক্ষে কি যুক্তি আছে, এর বিপক্ষেও বা কি যুক্তি আছে? একজন সচেতন অভিভাবকের কি করা উচিত? এই বিষয়গুলি নিয়ে পরবর্তী পর্বে শান্ত, যুক্তিনির্ভর এবং মানবিক আলোচনায় প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, নিজের মনকে ভালো চিন্তায় ভরিয়ে রাখুন এবং মনে রাখুন যে মনকে আমরা প্রতিদিন যা খাওয়াবো আগামী দিনের মানুষটি তেমনই হয়ে উঠবে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে বা আপনার যদি কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো তথ্য আপনাদের ভুল মনে হয় বা কোনো তথ্য সঠিক মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার অন্যের জীবনকে পরিবর্তন করতে পারে। আর আপনারা পাশে থাকলে আমিও এগিয়ে যাওয়ার শক্তি পাবো, সাহস পাবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেদের খেয়াল
রাখবেন। এবং আমি সবশেষে একটা কথাই বলবো, আমরা সবাই পরমপিতা পরমাত্মার আত্মিক সন্তান। আমাদের লাইফ জার্নি এবং সোল পারপাস, লাইফ পারপাস আমাদের আলাদা। তাই নিজের সোলকে জানুন, বুঝুন এবং তাকে সঠিকভাবে কাজে লাগান। সবাই খুব ভালো থাকবেন। ওম শান্তি।